আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে। আজকে আবার আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আগের ভিডিওতে মালয়েশিয়া নিয়ে বলছিলাম, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে একটা কথাবার্তা চলতেছে, যদিও 31শে মার্চের ডেডলাইনটা শেষ হয়ে গেছে। নতুন করে আমার বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের লোকজন আসছে। আমাদের মেহেদি হাসান আমিন, মেহেদি আমিন উনিও আসছিল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কথা হয়েছে, মালয়েশিয়ার প্রেসিডেন্টের সাথে দেখা করলো। দেখা করার পরে নাকি আবার নতুন করে অনুরোধ করছে মালয়েশিয়ার শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার জন্য। এর মাঝখানে একটা কথা বলি, শুধু বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল, কারণ মালয়েশিয়ার 17টা সোর্স কান্ট্রি থেকে কিন্তু মালয়েশিয়াতে রিক্রুটিং করে, মালয়েশিয়ার শ্রমিক আনে। তার ভিতরে বাংলাদেশও আছে। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু শ্রমিক কিন্তু এখন বাংলাদেশি আছে মালয়েশিয়াতে। ওদের মানে সাংবাদিকদের কাছে যা শুনলাম 12 থেকে 13 লক্ষ শ্রমিক আছে। কিন্তু ওরা যা বললো যে পরিসংখ্যানটা নিয়ে আমার ভাই তেমন একটা বিশ্বাস হয় না। কারণ ওরা বলতেছে প্রায় 6 লাখের উপরে নাকি অবৈধ আছে বাঙালি। কিন্তু আমার মনে হয় না, হয়তো 1.5-2 লাখ অবৈধ হইতে পারে। এখন অবৈধ হয়েছে, যারা অবৈধ হয়েছে তারা কি বৈধ হইতে পারবে? সাংবাদিক ওই যা শুনলাম ভাই, এই মালয়েশিয়ার সোর্স থেকে যা শুনলাম ভাই, এই অবৈধদের বৈধ করার কোনো সুযোগ নাই। ওরা 30শে এপ্রিল পর্যন্ত ডেডলাইন দিয়েছে। 30শে এপ্রিল পর্যন্ত, এই যে আগামী 30শে এপ্রিল পর্যন্ত ডেডলাইন, এই 30শে এপ্রিলের ভিতরে অবৈধদের 500 রিঙ্গিট জরিমানা দিয়ে দেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে। যদি বেরোয় না যায় তাহলে সাঁড়াশি অভিযান চালাইব, এবং এবং দলে তাদের জেল জরিমানা সহ তাদের দিয়ে যাইতে হবে। তারা অবৈধদের বৈধ করার কোনো স্কোপ রাখে না, কোনো চিন্তা ভাবনাই করে নাই। বাট আবার একটা কথা আছে না, ইউ নেভার নো ভাই, যে কোনো সময় যে কোনো জিনিস হইতে পারে। তবে ওরা বাইরে থেকে এখন এআই সিস্টেমের মাধ্যমে স্বচ্ছভাবে লোক আনবে, এবং রোবোটিক পর্যায়ে চলে যাচ্ছে। যারা সাংবাদিকদের সাথে মালয়েশিয়া থেকে যারা শুনলাম, যে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি এখন রোবোটিক পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করতেছে। কারণ আন্তর্জাতিক শ্রমিক আদালতে কিন্তু মালয়েশিয়া নিয়ে কিন্তু একটা মামলা আছে। এই মামলার বাদী কিন্তু আমাদের বাংলাদেশ ভাই। মূল কাহিনীটা এই জায়গায়। কারণ বাংলাদেশ থেকে নাকি মামলাটা উঠাইছে, মামলাটা নিয়েছে, কিন্তু আন্তর্জাতিক আদালতে মানবাধিকার সংস্থাতে এখনো নাকি মামলাটা আছে, চালু আছে। তার জন্য বাংলাদেশের উপরে মালয়েশিয়া কিন্তু যতটা খুশি ততটা না। আর যতটুকু জানলাম, মালয়েশিয়ার সাথে এখন বাংলাদেশের একটা বিশাল বড় একটা ব্যবসার একটা ডিল হচ্ছে। প্রায় বছরে $6 বিলিয়ন একটা বিজনেস আছে মালয়েশিয়া টু বাংলাদেশ। এখন ওই ব্যবসাটা ধরে রাখার জন্য ওরা মুখে মুখে একটা কিছু বলবে, কিন্তু বলবে বাংলাদেশের সাথে। কিন্তু ভাই আমি যতটুকু শুনতে পাচ্ছি, ওরা যারা বললো যে মানে সোর্স থেকে, যে বাংলাদেশের উপরে ওরা তেমন একটা সুখী মানে হ্যাপি না, এবং এটা নিয়ে ভালো বলতে পারবে। আমি শুধু হিন্টস দিয়ে দিলাম, বাকিটুকু হয়তো বাংলাদেশের যারা গভর্নমেন্ট আছে, ক্ষমতায় আছে, তারা এটা হয়তো যাচাই বেচাই করবে, জাস্টিফাই করবে আসলে ঘটনাটা কতটুকু সত্য। আমি হিন্টস দিয়ে দিলাম, বাকিটুকু তারা বুঝে নেয়। কারণ ব্যবসার স্বার্থে মালয়েশিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। এবং আরেকটা কথা বলো, যে বাংলাদেশিরা নাকি এখন মালয়েশিয়ার সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো বাংলাদেশি। ক্রাইম রেটে সবচেয়ে বেশি বাংলাদেশি, ইন্দোনেশিয়ান এখন নাই। আগে ছিল ইন্দোনেশিয়ার, কিন্তু এখন ক্রাইম রেট বলেন, সন্ত্রাস বলেন, অপরাধমূলক কাজ বলেন, কর্মকাণ্ড বলেন, সব কিছুর ভিতরে হলে বাংলাদেশি হলো নাম্বার 1। এরা ভাই, যারা এই দেশের আছে, লোকজন আছে, ঘনিষ্ঠ লোকজনদের কাছে শুনছি, বিভিন্ন সোর্স থেকে শুনছি আর কি, ওরাও বললো যে এই হলো কাহিনী। তো বাংলাদেশিদের উপরে মোটো এই দেশের গভর্নমেন্ট কিন্তু প্লিজ না। হয়তো আমার এই কথাগুলি হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে হয়তো বলবেন যে ভাই করতে, কিন্তু ভাই সত্য কথা শুনতে হবে। হয়তো আমার এই কথাটা শুনে বাংলাদেশিদের মনে একটা পরিবর্তন আসতে পারে, যে না আমাদের আরো ভালো হইতো, আমাদের ভালোভাবে চলতে হবে। কারণ এই হইলো, কারণ এই কথাটা তো হয়তো তারাও হয়তো জানে না যে কি আসলে কি ঘটনার ভিতরে ভিতরে কি হচ্ছে। আচ্ছা, যাই হোক গেল। এখন ওই যে এআই পদ্ধতিতে লোক আনবে, যেহেতু আন্তর্জাতিক ভাবে শ্রমিক মানে আন্তর্জাতিক যে শ্রমিক ল আছে, ওই ল যাতে ভায়োলেশন না হয়, তার জন্য মালয়েশিয়া এবং সিরিয়াস পদক্ষেপ নেবে। যেহেতু বাংলাদেশের 3টা শর্ত দিছিল, সেই শর্ত 3টা বাংলাদেশ পূরণ করতে পারবে না, এবং বাংলাদেশের জন্য সম্ভব না। কারণ 10,000 স্কোয়ার ফিটের জায়গা, তারপরে নিজস্ব ট্রেনিং সেন্টার, তারপরে বিগত 5 বছরে 3,000 লোক পাঠাইছে, কর্মী পাঠাইছে, তার সনদ লাগবে। এগুলো বাংলাদেশিদের জন্য জোগাড় করা খুব কষ্টকর দিয়ে। কিন্তু তারা এখন এআই পদ্ধতির মাধ্যমে লোক নিতে চাচ্ছে। এআই পদ্ধতির কথাটা আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই এআই পদ্ধতিতে কিভাবে লোকটা নেবে? সে বলল যে তারা সিস্টেমটা বললো যে মালয়েশিয়ার কোনো কোম্পানি যদি লোক নেয়, যদি কোনো কোম্পানি লোক যদি নিতে চায়, যেমন সে অ্যাপ্লাই করলো, কেডিএমএ লোক করবে, মালয়েশিয়ান ইমিগ্রেশন শ্রম মন্ত্রণালয়ে আবেদন করবে যে আমার 10টা লোকের দরকার, আমার ফ্যাক্টরিতে 50টা লোকের দরকার। আচ্ছা ঠিক আছে, সে দিলে তারা শ্রম মন্ত্রণালয়তে লোক যাবে। ওখান থেকে যাওয়ার পরে
দেখবে তার ফ্যাক্টরির কী অবস্থা আছে, কী আশয় বিষয় আছে, সব কিছু যাচাই বাছাই করার পরে তারা যদি অ্যাপ্রুভাল দেয় যে হ্যাঁ 50 জন, যেমন 50 জনের আবেদন করছে, কিন্তু তারা জাস্টিফাই করে দেখলো যে এই কোম্পানিতে 50 জন লোকের কোনো দরকার নেই, দেখা গেল 20 জন লোকের। এখন ঠিক আছে, সেই 20 জন লোকের অ্যাপ্রুভাল দিয়ে দিল, তাহলে 20 জন লোক তো আনতে হবে। এখন যদি কোম্পানিটা যদি মনে করে যে আমি বাংলাদেশ থেকে আনবো, তাহলে বাংলাদেশে যে এজেন্ট আছে, যে এজেন্ট নিয়োগ হবে, তাদের সাথে কথাবার্তা বলবে। তারা এজেন্ট মনে করেন এখন নিয়োগ করলো, সিলেক্ট করলো, 50 জন লোক সিলেক্ট করলো, যেই 50 জন লোক আমরা মালয়েশিয়ায় পাঠাবো এই কোম্পানির নামে। মনে করেন কোম্পানির একটা ফুড প্যাকেজিংয়ের, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম, ফুড প্যাকেজিং কোম্পানিতে ফুড প্যাকেজিংয়ের জন্য লোক হায়ার করবে। আচ্ছা, তাহলে ওইখানে যে ফুড প্যাকেজিংয়ের কাজ আছে, তাহলে এখন এই পদ্ধতিটা কি করবে? এখন বললেও যে ওরা যেই পদ্ধতিটা করতে চাচ্ছে, ওরা এভিডেন্স রাখতে চাচ্ছে, মানে একটা লোক মালয়েশিয়াতে আসার আগে সমস্ত প্রমাণ আদি ওরা রাখবে। সেইটা রাখবে ইন্টারভিউর মাধ্যমে। এখানে যে ইন্টারভিউ হবে, যেই কোম্পানির লোক থাকবে, যেই শ্রম মন্ত্রণালয়ের লোক থাকবে, তারা সাথে থাকবে, কিংবা দেখা গেল যে কোম্পানির লোকই একটা ইন্টারভিউ নেবে। আর বাংলাদেশে ভিডিও কলে ইন্টারভিউ হবে, যে শ্রমিক যাবে, যেমন আমি দাঁড়ায় কথা বলতেছি, ঠিক এরকম থাকবে, পাশে কেউ থাকবে না, কেউ যে শিখাই দিবে তা থাকবে না, সেখানে থাকবে, সে একটা রুমে বসবে, তার সামনে ওয়েব ক্যাম থাকবে, ক্যামেরার মাধ্যমে ওখান থেকে বাংলাদেশ, মানে সিস্টেমটা প্রযুক্তি হবে এরকম, যেমন মালয়েশিয়া থেকে প্রশ্ন করলো, যে মালয়তে প্রশ্ন করবো, ইংরেজিতে দরকার নাই, ইংরেজিতে করলেও চলবে, বাংলায় করলেও করলো, কিন্তু বাংলাদেশে যে শ্রমিকটা থাকবে সে শুনবে বাংলায়। যেমন জিজ্ঞাসা করবে যে হোয়াটস ইউর নেম, ওইখানে কিন্তু শুনবে যে তোমার নাম কি, সে বলবে আমার নাম আব্দুল করিম। আবার ওরা শুনবো যে সে বলছে যে মাই নেম ইজ আব্দুল করিম। ঠিক আছে, ঠিক এই পদ্ধতিতে সেই লোকটা যাবে, যাচাই বাছাই সব কিছু করবে, এভরিথিং করবে, মানে সে কতদিন কাজ করছে, তার বেতন কত সে জানে কিনা, সে 3 বছরের কন্ট্রাক্ট আসলে সে কন্ট্রাক্ট ব্যাপারে সে জানে কিনা, তার থাকার জায়গা কোথায় থাকবে, খাওয়া কে দিবে, বিস্তারিত এ টু জি ওই কোম্পানির সাথে কথা কোপন হবে। এটা এআই ট্রান্সলেটর দিয়ে হবে। এখানে তৃতীয় ব্যক্তির কোনো দরকার নেই, ওই মালয়েশিয়া কোম্পানি আর হলো বাংলাদেশের যে শ্রমিক তার সাথে ডাইরেক্ট কথা কোপন হবে, এবং এগুলো ভিডিও হয়ে থাকবে। সে 3 বছরের জন্য, মনে করেন যে কোম্পানিটা লোক নিল, 3 বছরের জন্য লোক তো হায়ার করলো, সেই ভিডিওটা রাখবে মালয়েশিয়ার শ্রম দপ্তরে, অধিদপ্তরে দিবে, জমা রাখবে ভিডিও হিসাবে। ভবিষ্যতে যদি কোনো দিন ওই রকম যদি শ্রমিক আদালতে মানে আইসা এখানে বলবে যে দাঁড়ায় ভিডিওতে ক্যামেরা, মানে বিভিন্নভাবে আর বলবে, সংবাদ সম্মেলন কিংবা বিভিন্নভাবে সোর্সের কাছে নিয়ে ওরা বলবে যে আমাদের এই জায়গায় এই কাজের কথা নিয়ে এসে এত বেতনের কথা বলছে, আমাদের এসে বেতন নেয় না, আমাদের খাওয়ার কথা বলছে, খাওয়ার নাই, আমাদের কাজে যেই কাজের কথা বলে আছে সেই কাজ নাই, কিংবা যেই ফ্যাক্টরির কথা বলে আছে সেই ফ্যাক্টরি নাই, এইসব কথা বলে যাতে আর যদি ভবিষ্যতে মালয়েশিয়াকে শ্রমিক আদালতে, মানে আন্তর্জাতিক শ্রম আদালতে যাতে হাজির না হইতে হয়। মালয়েশিয়া চাচ্ছে একদম ক্লিয়ার, স্বচ্ছভাবে থাকার জন্য এবং পরিষ্কারভাবে থাকবে, তার জন্য সেই এভিডেন্সটা, সেই প্রমাণটা ওরা সংরক্ষণ করবেন। এই হলো গিয়ে শ্রমিক আনবে। অ্যান্ড শ্রমিকের এখানে বেতন আছে, বেতন আগের চেয়ে অনেক বেতন বাড়ছে। তারপর কি থাকবে, প্রত্যেকটা শ্রমিকের হেলথ ইন্স্যুরেন্স করে আনতে হবে, ইন্স্যুরেন্স মাস্ট, এবং প্লাস প্রত্যেকটা শ্রমিকের কিন্তু আপনার প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে। প্রভিডেন্ট ফান্ড বলতে মানে প্রভিডেন্ট ফান্ড মানে বেতনেতে একটা টাকা কেটে রাখবে, যখন সে কাজ শেষ করে ওই কোম্পানি থেকে চলে যাবে, সেই কোম্পানি তারে ওই টাকাটা মানে ইন্টারেস্ট সহ প্রভিডেন্ট ফান্ড, মানে আর লোকাল মানুষ যেরকম পায় সেও ওইভাবে টাকাটা ফেরত পাবে। সেই টাকাটা সে নিয়ে যাবে, এককালীন একটা টাকা নিয়ে যাবে। এবং বলছে যদি কোনো এবং নতুন যে আইন হচ্ছে, সেই আইনে কোনো লোক বৈধ মানে যেই হোক, মানে স্কিল আনস্কিল কোনো লোক মালয়েশিয়াতে 10 বছরের বেশি থাকতে পারবে না, অ্যাকসেপ্ট যদি অন্য ক্যাটাগরিতে চলে যায়, যেমন কেউ যদি সেকেন্ড হোম করে, কিংবা কেউ যদি মালয়েশিয়ায় বিয়ে শাদী করে। কিন্তু নতুন যে আইন হচ্ছে সেই আইনে মনে এটা থাকবে, উল্লেখ থাকবে, সে কোনো মালয়েশিয়ান কোনো মহিলা সে বিয়ে শাদীও করতে পারবেন না। এইভাবে চুক্তি করে কন্ট্যাক্ট করে এবার নতুন করে লোকজন আনার চিন্তা ভাবনা মালয়েশিয়া গভর্নমেন্ট করতেছে। তাই এই হলো এআই প্রযুক্তির মাধ্যমে লোকজন আনবে স্বচ্ছ জবাব দেয়। এখন বলতেছে যে এই জায়গায় যে আনবে, এবং হ্যাঁ ওই ইন্টারভিউ সময় নাকি ওরা জিজ্ঞাসা করবে তুমি কোনো এজেন্টে টাকা দিছো কিনা, তুমি কত টাকা দিয়ে আসছো, কি আসে, বিষয় সম্পূর্ণ বিস্তারিত ওরা দলিল মানে রাখবে, জানতে চাবে। কারণ মালয়েশিয়া বলতেছে জিরো কস্টে, এবং বায়ার মানে এই দেশে যে কোম্পানি আছে কোম্পানির তারে বিমান ভাড়া সহ এখানে দিয়ে আসবে, মানে জিরো কস্টে একটা শ্রমিক মালয়েশিয়াতে ওরা আইনে কাজ করাইতে চাচ্ছে। মানে আন্তর্জাতিক শ্রমিক আদালত ভাবে ওরা যাতে স্বীকৃতি পায় যে মালয়েশিয়া যে কত উদারপন্থী কীভাবে করতেছে, এগুলো সব যাতে পায়, তার কারণে কিন্তু আজকের এই প্রযুক্তিগুলি ওরা অ্যাপ্লাই করবে, এবং ভবিষ্যতে আস্তে আস্তে ওরা
শ্রমিক রিক্রুট করা ওরা কমায় দিবে, ওরা রোবোটিক পর্যায়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। হয়তো 2030 সাল কিনা 30 সাল কিংবা 30 সালের পরে পোস্টঅবলি ফ্যাক্টরিতে রোবট সিস্টেম চালু করবে। কারণ শ্রমিক আনলে অনেক ঝামেলা ওখানে, কারণ ওখানে আসলে একটা লোক থাকা খাওয়া ক্রাইম সব দিক দিয়ে মানে মালয়েশিয়া মোটামুটি কথা জর্জরিত হয়ে গেছে শুধু এই শ্রমিকের, বিদেশি শ্রমিকের চাপে, শ্রমিকের অন্যায় অত্যাচারের জন্য। মানে পুলিশ স্টেশনেও সব জায়গায়, আমি বললাম না ভিডিও শুরুতে বলছি যে ক্রাইম রেটে এখন সবচেয়ে বেশি সবার আগে আছে বাংলাদেশি লোকদের। যাই হোক, বাংলাদেশিদের নিয়ে আরও অধিকতর মানে ওরা স্বচ্ছতায় চলে গেছে যাতে জবাব দিতে। কারণ ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, এখন তো মানে অনলাইন প্ল্যাটফর্ম খোলা, যে কোনোভাবে ভিডিও করে দিয়ে ওটা ছেড়ে দিতেছে। মালয়েশিয়া কোনটা মালয়েশিয়ার পক্ষে যায়, কোনটা বাংলাদেশের বিপক্ষে যায়, যার কারণে ওরা যাতে এইসব কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয়, যার কারণে ওরা এইভাবে করার চেষ্টা করতেছে। এই হলো এআই প্রযুক্তি। আরেকটা কথা বলি ভাই, যারা অবৈধ আছেন, যারা বৈধ হওয়ার স্বপ্ন দেখতে চাচ্ছেন, এখনো পর্যন্ত আমি যতটুকু জানি ভাই 30শে এপ্রিলের পরে ওরা সাঁড়াশি অভিযান চালাবে লোকজন ধরার জন্য, কারণ প্রচুর পরিমাণ অবৈধ, অনেক হিউজ। আর একটা কথা কি, যে বাংলাদেশিরা বলতেছে, কারণ যদি বৈধতা দিতে হয় তাহলে তো শুধু বাংলাদেশিদের বৈধতা দিলে হবে না, বৈধতা তো আরও যে 16টা সোর্স কান্ট্রি আছে তাদের লোকদের তো বৈধতা দিতে হবে। যার কারণে এটা মনে হয় না বাংলাদেশে মানে এটা হবে। তারপরে আমরা ওই যে কিনা আশায় থাকতে হয়, বলা তো যায় না কখন কি হবে। যারা অবৈধ আছে তাদেরকে বলবো যে ভাই এইসব চিন্তা ভাবনা না করে অন্য একটা চিন্তা ভাবনা করেন, সেটা আপনারটা কী করবেন আপনি ভালো জানেন। তবে এই আশায় বসে থেকে লাভ নেই যে ভাই আমাদের বৈধ হবে, কারণ আমি যতটুকু বুঝতেছি ওদের কথার জোরে যা বুঝলাম, মালয়েশিয়া চায় না। মালয়েশিয়ার ল মেকাররাও নাকি বলছে যে ওরা চায় না কোনো লোক 10 বছরের বেশি মালয়েশিয়া থাকুক। ওদের কথা হইলো যে তোমরা এই দেশে আসছো, এই দেশে আইসা কাজকাম শিখছো, কীভাবে করো, এবার নিজের দেশে গিয়ে কাজকাম করো, দেশকে উন্নত করো, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করো, তোমরা আর কে জন্য এতদিন মালয়েশিয়া থাকো। এটা হলো মালয়েশিয়ার যারা উচ্চ পর্যায়ে ল মেকার আছে তাদের এটা ভাষ্য আর কি। এই জন্য বলছি যে ওরা কেউ চায় না যে মালয়েশিয়া কেউ 10 বছরের বেশি থাক। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভাই, সরি ভাই, কিছু করার নাই। এক্সপ্লেন করতে গেলে তো ভাই শর্টকাটে তো এক্সপ্লেন করা যায় না। যাই হোক, বলবো আরেকটা কথা বলবো যে 30 তারিখের পরে যারা অবৈধ আছেন তারা যদি পারেন, মনে করেন যে চলে যাবেন, তো চলে যান। 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনারা যাইতে পারতেছেন। আর এরপরে কিন্তু জেল জরিমানার একটা ব্যবস্থা করবে। আর একটা কথা বলি, দেশ থেকে যারা এখনো ভিজিট বিষয়ে মালয়েশিয়া এসে থাকার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে ভাই এই চিন্তা ভাবনা করেন না ভাই, বুঝতে এই চিন্তা ভাবনা করবো যারা রিয়েল টুরিস্টার তাদের জন্য ক্ষতির সম্মুখীন করতেছেন। আর এখানে এসে অবৈধ লোকদের কাজ পাওয়াটাও খুব কষ্ট হয়ে গেছে, টাফ হয়ে গেছে। কারণ অনেকে গেলে সব জায়গায়, যেমন ট্যাক্সিতে উঠছি, আমারও তো আর বাংলাদেশি চিনে না যে আমি আমেরিকান, আমার জিজ্ঞেস করে ইউ আডা পাসপোর্ট, আমি আডা পাসপোর্ট, আডা চপ, মানে ও আগে জিজ্ঞাসা করে দিচ্ছে, কারণ ও চায় না যে রাস্তাঘাটে গিয়ে কোনো ঝামেলার সম্মুখীন হোক। এই জন্য বলতেছি যে বলে ক্লাঙেতে ট্যাক্সিতে আসছি তো তখন জিজ্ঞাসা করছে। যাই হোক, এটা সবসময় হয় না, হয়তো ওই ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করছে। যাই হোক, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভাই, তার জন্য আবারও সরি ভাই, কী বলবো, কিছু বলার তো নাই ভাই, একটু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে ভাই। আবারও বলি ভাই, ভিউ বাণিজ্যের জন্য কিন্তু আমি ভিডিও করি না, আমি ভিডিও করি মানুষের উপকারের জন্য। হয়তো এই তথ্যগুলি হয়তো কেউ সঠিকভাবে বলে না, কারণ আমি যে কথাগুলি বলি ভাই সত্যি কথা, আমি অনেক তথ্য জোগাড় করে, বিভিন্ন সোর্সে সঠিক তথ্যগুলো জোগাড় করে কিন্তু আজকে ছোটো ভিডিওটা পেলাম। কারণ আমি মানুষ যাতে প্রতারিত না হয় তার জন্য আমার এই ভিডিও করা, সচেতন করার জন্য ভিডিও করা, কাউকে উদ্দেশ্য বা কাউকে কোনো প্রতিষ্ঠানকে হেওয়া করার জন্য আমার এই ভিডিও না। তা আর কথার ফাঁকে আমারও ভুল ত্রুটি হইতে পারে, আমি শুনছি হয়তো বা এই জায়গায় বাই মিস্টেক, কথার মিস্টেকে এটা কথার ভ্যালুটা অন্যদিকে চলে যায়। যদি এরকম কিছু হয়ে যায় ভাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।